দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। গতকাল মেয়র রোডে তৃণমূলের মঞ্চ সরানোর কাজ করছিল সেনাবাহিনী, আর এই বিষয়টিকে কটাক্ষ করে তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির কথা শুনে সেনাবাহিনী সেনাবাহিনী কার কথা শুনে কাজ করছে সেটা তিনি, এখানকার পুলিশ তার কথা শুনে কাজ করে এটা থেকে তার মনে হতে পারে। তিনি এটাও বলছেন যে কলকাতা পুলিশকে বলতে পারত, তো কলকাতা পুলিশকে কিছু বলেনি এরকম নয়। কলকাতা পুলিশকে বলার পর কাজ না হওয়ার পরেই তারা খুলতে এসেছে। সেনাবাহিনীকে একটা দলীয় তকমা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সেনাবাহিনীকে কোনো দলীয় হতে পারে? এখানকার পুলিশ যেহেতু দিদির, তো দিদি ভাবছেন যে সেনাবাহিনী বোধহয় দাদার। দেশের সেনাবাহিনী দেশের, বিজেপিরও নয়, তৃণমূলেরও নয়, অন্য কোনো পার্টির নয়। ভারতীয় সেনাবাহিনীর যে বীরত্ব তা গোটা পৃথিবীবাসী জানেন। সে জায়গায় মুখ্যমন্ত্রী বলছেন 200 জন সেনা নাকি তাকে দেখে পালিয়ে গেছে। এটা কি স্যার পশ্চিমবঙ্গ তরফ থেকে এটা দেশের জন্য একটা ভালো বার্তা? আপনারা একটা জিনিস বুঝছেন না, যাকে দেখে সেনাবাহিনীর লোকরা পালিয়েছে তার যে বীরত্ব, সেটা সেনাবাহিনীর পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। তিনি রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজিকে ফলের রস খাওয়াতে পারে। রামমোহন রায় মারা যাওয়ার 150 মতো বছর পরে তাকে দিয়ে বিধানসভায় আইন পাস করাতে পারেন। শেক্সপিয়র, কিটস, রবীন্দ্রনাথ, 3 জন তো দূরের কথা, 2 জন কখনো একসঙ্গে ছিলেন না, তাদের সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন। মানে ডক্টরেট না করে ডক্টর লিখতে পারেন এবং জিজ্ঞেস করলে বলতে বলেন ইসজর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছি, যে ইউনিভার্সিটিতে দুনিয়াতে নাই। তো কোন সেনাবাহিনীর লোক এরকম বীরত্ব দেখাতে পারে যে বিদেশি সৈন্যের সামনা করতে পারে, যুদ্ধ জিততে পারে? কিন্তু তার মতো একজন লোককে দেখে সেনাবাহিনীর লোকেরা পালিয়ে গিয়েছে। ওনার পক্ষে কি এটা ভালো বার্তা? সেনাবাহিনীর তরফ থেকে জানানো হচ্ছে যে তারা পুলিশকে জানিয়েছিল এবং মুখ্যমন্ত্রী সাফ বলছেন যে কাউকে কিছু বলা হয়নি। এভাবে স্যার দুরকম কথাবার্তা স্যার, এটা তো সাধারণ মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করছে। বলেছিলেন যে আমি বেঁচে থাকতে একজনেরও চাকরি যাবে না, চাকরি গিয়েছে। মুখ্যমন্ত্রী এরকম তো সবসময় বেঠিক কথা বলে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছে স্যার ইডি সিবিআই কাজে লাগিয়ে আর উঠতে পারছে না, তাই জন্য এখন সেনাবাহিনীকে কাজে লাগাচ্ছে বিজেপি। কি বলবেন? তাকে কি সিবিআই বা ইডি অ্যারেস্ট করেছিল? তাকে তো তিনি যার হয়ে আজকে সাফাই দিচ্ছেন তার পুলিশই অ্যারেস্ট করেছিল। মুখ্যমন্ত্রী বীরত্বের কথা বললেন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্যে শোনা গেল তার মাথায় নাকি 46টা সেলাই আছে, তিনি বই লেখেন, তিনি কোনো বেতন নেন না, তিনি ওই বই লেখার সম্মানীকে তিনি নিজের জীবন ধারণ করেন। এতে বীরত্বের প্রসঙ্গে তো স্যার এটাও তো উঠে আসতে পারে। দেখুন কিভাবে সংসার চলে। আপনারা উনি মাইকেল অ্যাঞ্জেলো না তারও থেকে বিখ্যাত কোনো ছবি আঁকিয়ে কিনা আমি জানি না, কিন্তু ওনার ছবি 2 কোটি করে বিক্রি হয়েছিল। কিন্তু সুদীপ্ত সেন বা গৌতম কুণ্ডুরা জেলে যাওয়ার পর ওনার ছবি আর 2 কোটি টাকায় কেউ কিনেছে? তুমি জানাই স্যার বিবিধ নিউজে আপনাকে স্বাগত। স্যার গতকাল মেয়র রোডে তৃণমূলের মঞ্চ সরানোর কাজ করছিল সেনাবাহিনী, আর এই বিষয়টিকে কটাক্ষ করে তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির কথা শুনে সেনাবাহিনী এই কাজ করছে। কি বলবেন? সেনাবাহিনী কার কথা শুনে কাজ করছে সেটা তিনি, এখানকার পুলিশ তার কথা শুনে কাজ করে এটা থেকে তার মনে হতে পারে। এবং আরজি কর কাণ্ডের দিন দেখবেন যে তিনি নিজে বলেছিলেন যে আমি রাত 2টো পর্যন্ত কমিশনারের সঙ্গে কথা বলছিলাম। তো এটা তো পুরোপুরি বেআইনি, কারণ কমিশনার অফ পুলিশ সরাসরি পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করেন না, হোম সেক্রেটারির মাধ্যমে পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করে। অতএব পুলিশ মন্ত্রীর কোনো বক্তব্য থাকলে তিনি হোম সেক্রেটারিকে বলতে পারেন, হোম সেক্রেটারি পুলিশ মন্ত্রীকে বলতে পারেন। তবুও যদি মেনে নেওয়া যায় যে একবার খুব জরুরি দরকারে ফোন করেছিলেন, সেটা বোঝা যায়। কিন্তু
সারা দিন, তারপরে রাত 2টো পর্যন্ত কথা বলছেন। এটা তিনি নিজে বলেছেন যে তিনি বেআইনি কাজ করেছেন। তো এই রকম তিনি যে কথা বলছেন সেটা যে আইনসম্মত নয়, সেটা সেনাবাহিনীর পক্ষ থেকে খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে। তাদের যেটা বক্তব্য আপনারা শুনুন, যে 2 দিনের জন্যে এই মঞ্চটার অনুমতি দেওয়া হয়েছিল। 2 দিনের পর তাহলে মঞ্চ ওখানে থাকা উচিত ছিল না। সেটা খোলা যেহেতু হয়নি, তাদের তরফ থেকে কলকাতা পুলিশকে বারবার বলা হয়েছে, তারপরেও কলকাতা পুলিশ খোলার কোনো ব্যবস্থা করেনি। এই যে যার নাম বলছে তিনি এটাও বলছেন যে কলকাতা পুলিশকে বলতে পারত, তো কলকাতা পুলিশকে কিছু বলেনি এরকম নয়। কলকাতা পুলিশকে বলার পর কাজ না হওয়ার পরেই তারা খুলতে এসেছেন, এবং তারা 2 দিনের অনুমতি দিয়েছেন। তারপরে যদি তারা মঞ্চ খুলে দেন, জমিটা তাদের, তাহলে অন্যায়টা কোথায়? স্যার বলছি, সেনাবাহিনীকে একটা দলীয় তকমা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সেনাবাহিনীকে কোনো দলীয় হতে পারে? দেখুন, আমি তো আবার বললাম, তিনি পুলিশকে তৃণমূলের পুলিশ করে দিয়েছেন। অনুব্রত মণ্ডল যে তথাকথিত ক্ষমা চাওয়ার জন্য যে চিঠি লিখেছিলেন, তাতে কি লিখেছে? তিনি রাজ্যের পুলিশ বলেননি, এমনকি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বলেননি, বলেছেন দিদির পুলিশ। অর্থাৎ এখানকার পুলিশ যেহেতু দিদির, তো দিদি ভাবছেন যে সেনাবাহিনী বোধহয় দাদার, সেই জন্য তিনি বলেছেন, তিনি যেরকম ভাবেন সেরকম থেকে বলেছেন। কিন্তু আমি মনে করি দেশের সেনাবাহিনী দেশের, বিজেপিরও নয়, তৃণমূলেরও নয়, অন্য কোনো পার্টির নয়। কোনো পার্টি কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকলে সেখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সোজাসুজি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেন না। সেনাবাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন রাষ্ট্রপতি, এবং তারপরে সেনাবাহিনীর আর্মি, নেভি এবং এয়ারফোর্স 3 বাহিনীরই প্রধান আছেন, এবং তারা যে নির্দেশ দেন সেনাবাহিনীর লোকেরা সেই মতো কাজ করেন। স্যার, ভারতীয় সেনাবাহিনীর যে বীরত্ব তা গোটা পৃথিবীবাসী জানেন। সে জায়গায় মুখ্যমন্ত্রী বলছেন 200 জন সেনা নাকি তাকে দেখে পালিয়ে গেছে। এটা কি স্যার পশ্চিমবঙ্গ তরফ থেকে এটা দেশের জন্য কি একটা ভালো বার্তা? কি বলবেন? এখন উনার পক্ষে কি এটা ভালো বার্তা যে বিদেশি সৈন্যের সামনা করতে পারে, যুদ্ধ জিততে পারে, কিন্তু তার মতো একজন লোককে দেখে সেনাবাহিনীর লোকেরা পালিয়ে গিয়েছে? এটা তার জন্য ভালো বার্তা নয় স্যার, এটা। তিনি তো, আমি বললাম, তিনি বেঠিক কথা, মিথ্যে কথা হামেশাই বলেন, সত্যি কথাই কম সময় বলেন। স্যার, সেনাবাহিনীর তরফ থেকে জানানো হচ্ছে যে তারা রাজ্যের পুলিশকে জানিয়েছিল, এবং মুখ্যমন্ত্রী সাফ বলছেন যে কাউকে কিছু বলা হয়নি। এভাবে স্যার 2 রকম কথাবার্তা স্যার, এটা তো সাধারণ মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করতে পারে। কি বলবেন? কলকাতা পুলিশকে জিজ্ঞেস করুন না যে জানিয়েছিল কিনা। মুখ্যমন্ত্রী তো মিথ্যে কথা বরাবরই বলেন, এবারও বলতে পারেন। মুখ্যমন্ত্রী সত্যি কথা বলছে এরকম কোনো ভাবার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি বেঁচে থাকতে একজনেরও চাকরি যাবে না, চাকরি গিয়েছে কিনা? তো উনি ঠিক কথা বলেছিলেন। তো মুখ্যমন্ত্রী এরকম তো সবসময় ঠিক কথা বলে। স্যার, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছে স্যার, ইডি সিবিআই কাজে লাগিয়ে আর উঠতে পারছে না, তাই জন্য এখন সেনাবাহিনীকে কাজে লাগাচ্ছে বিজেপি। কি বলবেন? আপনি যার নাম করছেন তিনি কতদিন হাজতে ছিলেন, এবং একটা কেসে তিনি কনভিক্টও হয়েছেন, আপনি জানেন কিনা জানি না, আত্মহত্যার কেসে। অন্য 2টো কেসে চার্জশিটও হয়েছে। তো তাকে কি সিবিআই বা ইডি অ্যারেস্ট করেছিল? তাকে তো তিনি যার হয়ে আজকে সাফাই দিচ্ছেন তার পুলিশই অ্যারেস্ট করেছিল। তো তিনি তো যখন যেরকম দরকার হয় বলেন, এবং তার কথাকে আপনারা গুরুত্ব কেন দেন সেটা আপনারা জানেন। আমার তো মনে হয় গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই, তিনি যা কিছু বলতে পারেন। স্যার, ট্রাফিক ব্যবস্থার একটা ঘটনা এই প্রসঙ্গে উঠে এসেছে স্যার। নগরপালের গাড়ি এবং সেনাবাহিনীর গাড়ি রাস্তার মধ্যে স্যার নিয়ম ভঙ্গ করেছে, এমনটাই আশঙ্কা তুলছে, এমনটাই প্রশ্ন তুলছে। এই নিয়ে স্যার সাধারণ মানুষের মধ্যে যে বার্তা, সেটা কি সুরক্ষা ব্যবস্থার জন্য কি সঠিক?
দেখুন, সেখানে সত্যিকার কি ঘটেছিল আমি জানি না, কিন্তু আপনারা আমাকে এই মুহূর্তে যে ভিডিওটা দেখালেন সেখান থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে না যে সেনাবাহিনীর গাড়ি তার লেন থেকে অন্য লেনে গিয়েছে, অতএব রাইটটা নিয়েছিল গাড়িটা, এরকম কিন্তু ওই ভিডিও থেকে প্রমাণ হয় না। তো যে লেনে থাকার কথা ছিল সেই লেনেই যদি থাকে, তো তাহলে তিনি ট্রাফিক আইন কি করে ভঙ্গ করেছেন আমি বুঝতে পারছি না। কেউ যদি গাড়িটা আটকে থাকে তাহলে তিনি বলতে পারবেন না যে কি করে এটা লঙ্ঘন হয়েছে। স্যার, আমরা এই সেনাবাহিনীর, ভারতীয় সেনাবাহিনীর যে বীরত্বের কাহিনী অনেক আগেও দেখেছি এবং শুনেওছি। কিছুদিন আগে আমরা অপারেশন সিঁদুর দেখলাম স্যার। এরপরে বর্তমানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল সরকারের দ্বারা সেনাবাহিনীকে হেনস্থা হচ্ছে। বলছি স্যার, এটা ওই সন্ত্রাসবাদীদের রাস্তাটাকে কি প্রশস্ত করার কোনো চেষ্টা তৃণমূলের পক্ষ থেকে? আপনারা একটা জিনিস বুঝছেন না, যাকে দেখে সেনাবাহিনীর লোকরা পালিয়েছে তার যে বীরত্ব, সেটা সেনাবাহিনীর পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। তিনি রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজিকে ফলের রস খাওয়াতে পারে। রামমোহন রায় মারা যাওয়ার 150 মতো বছর পরে তাকে দিয়ে বিধানসভায় আইন পাস করাতে পারে। শেক্সপিয়র, কিটস, রবীন্দ্রনাথ, তিনজন তো দূরের কথা, দুজন কখনো একসঙ্গে ছিলেন না, তাদের সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন। মানে ডক্টরেট না করে ডক্টর লিখতে পারেন এবং জিজ্ঞেস করলে বলতে বলেন ইসরোর যে ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছি, যে ইউনিভার্সিটিতে দুনিয়াতে নাই। তো কোন সেনাবাহিনীর লোক এরকম বীরত্ব দেখাতে পারে? অতএব ওনার যে বীরত্ব সেটা সেনাবাহিনীর লোকের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। আপনি স্যার মুখ্যমন্ত্রীর বীরত্বের কথা বললেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্যে শোনা গেল তার মাথায় নাকি 46টা সেলাই আছে, তিনি বই লেখেন, তিনি কোনো বেতন নেন না, তিনি ওই বই লেখার সাম্মানিকে তিনি নিজের জীবন ধারণ করেন। এতে বীরত্বের প্রসঙ্গে তো স্যার এটাও তো উঠে আসতে পারে। দেখুন, ওনার বই পার্টির লোকেদের কাছ থেকে যদি ফোর্স সেল করেন তাহলে আমি জানি না, নাহলে আমার বইয়ের সংখ্যাও কম নেই, 120 মতো আমার বই আছে। এবং আমার কিছু বই, যেমন ইসলাম 9/11 এবং গ্লোবাল টেরোরিজম, হাউ সেকুলার ইজ ইন্ডিয়ান পলিটিক্স, রিফর্ম অফ দি ইউনাইটেড নেশন, ইন্ডিয়ার বাইরেও বিক্রি হয়। কিন্তু তার থেকে আমি যে রয়্যালটি পাই তাতে মনে হয় না যে সংসার চলে। দেখুন কিভাবে সংসার চলে। আপনারা উনি মাইকেল অ্যাঞ্জেলো না তারও থেকে বিখ্যাত কোনো ছবি আঁকিয়ে কিনা আমি জানি না, কিন্তু ওনার ছবি 2 কোটি করে বিক্রি হয়েছিল। কিন্তু সুদীপ্ত সেন বা গৌতম কুণ্ডুরা জেলে যাওয়ার পর ওনার ছবি আর 2 কোটি টাকায় কেউ কিনেছে? তো এইসব লোকেদের কাছে উনি বই বিক্রি করে, ছবি বিক্রি করে কিছু রোজগার করতে পারেন। তবে তার এই যে আপনি তো দেখেছেন যে পার্থ চ্যাটার্জির বান্ধবীর এবং তার কাছে কত কোটি টাকা নগদ নোট পাওয়া গিয়েছে, কত দামি অলংকার পাওয়া গিয়েছে। তো পার্থ চ্যাটার্জির থেকে ঘুষের টাকা তো আমাদের মাননীয়ার কাছে কম আসেনি। অতএব তার টাকার দরকারটা কোথায়?